দেবলীনার মুখে এবার ঝামা ঘষিয়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কীর্তনের লোকেদের অপেক্ষায় এক পর্যায়ে যখন বিরক্ত হয়ে ইন্দ্রাণী বলতে থাকি যে কী ব্যাপার এখনও এলো না কেন, সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে যখন ছোটো কাকিমুনি বলতে থাকি যে দিদি কোনোভাবে ঈশান ওদেরকে ডাকতে ভুলে যায়নি তো, এবার যদি এতগুলো লোকেদের সামনে আমাদের মান সম্মান সব কিছু ধুলিসাৎ হয়ে যায়, আমাদের গাঙ্গুলি পরিবার যদি নাক কাটা যায়, তাহলে তুমি বুঝতে পারছো লোকে তো আমাদেরকে নিয়ে হাসাহাসি শুরু করে দেবে। অন্যদিকে যখন দেবলীনা মনে মনে বলতে থাকে যে এবার আন্টি হাড়ে হাড়ে টের পাবে যে কত বড় একটা লুজার এবং অপদার্থের হাতে এত বড় একটা দায়িত্ব তুলে দিয়েছে আন্টি। একটু আন্টির কাছে গিয়ে বরঞ্চ আন্টির কান ভাঙানোর চেষ্টা করি ঈশানকে নিয়ে। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি সামান্য একটা কাজের জন্য ঈশানকে কেন বলতে গেলে বলো তো, তুমি তো সম্পূর্ণটা আমার উপরে চাপিয়ে দিলেই পারতে, আমি তো এই দায়িত্বটা নিতে পারতাম। সকাল থেকে নিয়ে এত কিছুর অ্যারেঞ্জমেন্ট আমি করতে পেরেছি, তাহলে সামান্য এইটুকুর অ্যারেঞ্জমেন্টসকে আমি করতে পারতাম না? এবার তুমি বুঝতে পারছো যে কত বড় একটা তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো। তুমি ঈশানের কাঁধে দায়িত্বটা দিয়ে, ঈশান একদমই একটা অপদার্থ সেটা তো তুমি খুব ভালো করে জানতে। সেদিন ইনভেস্টারদের সামনে তো ঈশান সেই একই কাজ করলো, তোমার মাথা লজ্জায় হেড করে দিল এবং আয়ুষ অবশেষে তোমাকে বাঁচিয়েছে। কিন্তু এই যাত্রায় কী হবে বলো তো আন্টি, তুমি এই কাজটা করে কোনোভাবেই ঠিক করোনি। আমি এবারে হবু পুত্রবধূ হতে চলেছি, তুমি এই দায়িত্বটা আমার কাছে তুলে দিলে সব থেকে বেশি বেটার হতো। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ সত্যি কথাই বলেছে, আমার আসলে একটা ভুল হয়ে গেছে, কারণ ঈশানের উপরে বিশ্বাস করাটাই আমার ঠিক হয়নি। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান এবং আয়ুষ নেমে আসে এবং ঈশান এবং আয়ুষকে দেখা মাত্র ইন্দ্রাণী বলতে থাকে যে ঈশান, আয়ুষ তোমরা কোথায় ছিলে এতক্ষণ বলো তো, এই কীর্তনের লোকের এখন এলো না কেন, সকলে তো অপেক্ষা করে রয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে কী আর বলবে আন্টি, ওরা দুজনে ওদের দুজনের মুখে তালা দেখে ওদের দুজনের মুখ এরকম শুকিয়ে গিয়েছে, তুমি দেখে বুঝতে পারছো না যে ওরা হয়তো বলতেই ভুলে গিয়েছে এবং এখন এই কথাটা তোমাকে কী করে বলবে সেটাই হয়তো ভেবে পাচ্ছে না। অন্যদিকে এই কথা বলতে না বলতে যখন হঠাৎ করে কীর্তনের লোকেরা এসে হাজির হয় এবং গান শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে ওই এলো ওরা। অন্যদিকে ঈশান বলতে থাকে যে দেখলে তো, তুমি এত বেশি এক্সাইটেড হয়ে যাও কেন দেবলীনা সব জায়গায় বলো তো, তুমি কি মনে করেছো যে সবসময় তুমি আমাকে মায়ের চোখে অপদার্থ প্রমাণ করতে পারবে? নো, নট রিয়েলি। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার, ঈশান এবং আয়ুষের চোখ মুখ দেখে তো মনে হচ্ছে যে ওরা যথেষ্ট পরিমাণে ভয় পেয়ে আছে, কিন্তু সবথেকে বড় কথা এই মেয়েটা এরকম ঘুমটা দিয়ে বা কেন রয়েছে সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে এই যে আপনাদের এতক্ষণ আসার সময় হলো, এতক্ষণ কোথায় ছিলেন বলুন তো, কতটা সময় পেরিয়ে গিয়েছে। ইন্দ্রাণী গাঙ্গুলি কিন্তু কোনোভাবেই সময়ে অপব্যবহার পছন্দ করে না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে ম্যাডাম ক্ষমা করে দিবেন, আসলে আমরা ট্রাফিকে ফেসে গিয়েছিলাম, আমরা এতগুলো লোক একসঙ্গে আসতে একটু সময় লেগে গিয়েছে। অন্যদিকে যখন দেবলীনা এই আওয়াজ শোনা মাত্রই বলতে থাকে যে কী ব্যাপার, এই আওয়াজটা তো বড্ড বেশি আমার চেনা বলে মনে হচ্ছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে সর্বনাশ করেছে, দেবলীনা যদি কোনোভাবে একবার যদি কুসুমকে ধরে ফেলে তাহলে রক্ষে থাকবে না, মায়ের সামনে তো আমাদেরকে নাজেহাল করে ছেড়ে দিবে। ঈশান, এটা কিন্তু বড্ড বেশি রিস্কি হয়ে গেল। অন্যদিকে ঈশান বলতে থাকে যে আরে ছেড়ে তো ভাই দেয়, এই মেয়ে কিছু করতে পারে না, ও কোনো কিছু করে ওঠার আগেই দেখবি যে কাজ আমাদের হয়ে গিয়েছে এবং কুসুম এখান থেকে বিদায় হয়ে গিয়েছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তুই বড্ড বেশি কিন্তু এর বিষয়ে সাহস দেখিয়ে ফেলছিস ঈশান, এবার যদি আমরা ধরা পড়ে যাই তাহলে যে আমাদের কী অবস্থা হবে। আর দেবলীনা তো দেখ ওদিকে হয়তো এতক্ষণ ও সন্দেহ হয়ে গিয়েছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।